গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো আবার এসে গেল। কেমন লাগছে এখনের গল্পগুলো? এই গল্পগুলো আমি কিন্তু ছোটবেলাতেই পড়েছি। আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেটা শুনে দেখো কেমন লাগে এবং অফকোর্স কমেন্ট করো। আজকের গল্প জাতিস্বর, লেখক পার্থ চট্টোপাধ্যায়। কুম্ভ মেলার উপর একটা বই লেখার জন্য প্রকাশক আমাকে একবার হরিদ্বার কুম্ভ মেলায় পাঠিয়েছিলেন। সমস্ত খরচ খরচা উনিই দিয়েছিলেন। ভ্রমণ কাহিনীর লেখক হিসেবে আমার যথেষ্ট নাম আছে। আমার আসল নাম সমীরণ রায়, মুসাফির ছদ্মনামে লিখি। সম্প্রতি আমার একটা বই স্বর্গের দরজায়, অল্প দিনের মধ্যেই এই বইয়ের 4টে সংস্করণ হয়ে গেছে। বইটা মানস সরোবর ভ্রমণের ওপর লেখা। আগে পোস্টাল বিভাগে কেরানির চাকরি করতাম। বই লিখে 2 পয়সা ঘরে আসায় এখন চাকরি ছেড়ে দিয়েছি। পাঠকেরা এখন বেশ চালাক হয়ে উঠেছেন। তারাও বহু দেশ বিদেশ ঘোরেন। ভ্রমণ কাহিনীতে কোথাও ভুল থাকলে তারা এসে ঘ্যাঁক করে চেপে ধরবেন। কাজেই সবসময় ঘোরাঘুরির মধ্যেই থাকতে হয়। তা কুম্ভ মেলা নিয়ে কি লিখবো মোটামুটি ঠিক করে ফেলেছি। অমৃত কুম্ভে সাধু সঙ্গ, সাধুদের ব্যাপারটা নিয়েই বেশি করে লিখবো। আমাদের লেখকদের বাজারের কথাও তো ভাবতে হয়। কুম্ভ মেলার উপর হয়তো আরো বই বেরোবে, কাজেই আমাকে একটা নতুন দিক বেছে নিতে হবে। যাবার সব উদ্যোগ আয়োজন করছি। ভারত সেবাশ্রম সংঘে থাকবো ঠিক হয়েছে। তীর্থে গিয়ে বরাবর ওদের ওখানেই উঠি। 2টো বাংলা কথা বলে বিদেশ বিভূতিতে বেশ তৃপ্তি লাগে। তাছাড়া ওরা লেখক বলে আমি কুম্ভে যাচ্ছি, এই সমস্ত ব্যাপার স্যাপার দেখে বেশ খাতির যত্নই করেন, একটা পুরো ঘরই ছেড়ে দেন। এইবার আমি কুম্ভে যাচ্ছি এই খবর কোথা থেকে পেয়ে অধীরদা এসে আমায় ধরলেন। সমীর, তোমার বৌদি শেষ মুহূর্তে বায়না ধরেছে কুম্ভে যাবে। আমি তো কোথাও কোনো জায়গায় থাকার ব্যবস্থা করতে পারছি না। তুমি লেখক মানুষ, তোমার আলাদা খাতির, যদি দাদা বৌদিকে একটু সাহায্য করো। আমি বললাম, দেখুন আমি আপনাদের কথা দিতে পারছি না, তবে মহারাজকে অনুরোধ করব। আর আমি যদি একটা ঘর পাই না হয় ভাগাভাগি করে থাকবো, আপনাদের যদি অসুবিধে না হয় তো। অধীরদা বললেন, না না, অসুবিধে যা হওয়ার তোমারই হবে। তবু তুমি যে ভরসা দিচ্ছ এটুকুই যথেষ্ট। ভগবান তোমার ভালো করবেন। তুমি অমিতের বন্ধু ছিলে, তোমাকে ছোটবেলা থেকে নিজের ভাইয়ের মতোই দেখি। এইখানে অধীরদার সঙ্গে আমার সম্পর্কের কথা বলে রাখি। অধীরদা আমার গ্রামের ছেলে, আমাদের পাড়াতেই বাড়ি। আমার কলেজ জীবন পর্যন্ত দেশের বাড়িতেই কেটেছে। অধীরদার ভাই মানে অমিত আমার স্কুলের সহপাঠী ছিল। শুধু সহপাঠী বললে ভুল হবে, অমিত ছিল আমার প্রাণের বন্ধু। পড়াশোনাতে খুব ভালো ছিল, বরাবর স্কুলের পরীক্ষায় সে ফার্স্ট হতো। ওর সঙ্গে আমার সবচেয়ে বড় মিল ছিল এইখানে যে দুজনেই সাহিত্য চর্চা করতাম। লিপিকা বলে একটা হাতে লেখা ম্যাগাজিন বের করেছিলাম আমরা দুজনে। অধীরদা অমিতের আপন দাদা নন, বইমাত্রেয় দাদা। অমিতের বাবা অমিতের ছেলেবেলাতে মারা যান। আর কি করা যাবে, অধীরদা কলকাতায় চাকরি করতেন, মাঝে মাঝে দেশে আসতেন। তবে অমিতের বাবা বেশ মোটা সম্পত্তি রেখে গিয়েছিলেন, পুকুর, বাগান, তাছাড়া বাড়ির একটা অংশ ভাড়া দেওয়া ছিল। এ থেকে চলে যেত ওদের। কিন্তু অমিত যখন স্কুল ফাইনাল দেবে সে সময় একটা অসুখে ধরলো তাকে। দুরারোগ্য নাকি সেই অসুখ। কিছুদিন পরেও দাদা মানে অধীরদা ওকে কলকাতার হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। কিন্তু শেষ রক্ষা হলো না, অমিত মারা যায়। কিছুদিন পরে অমিতের মায়েরও মৃত্যু হয়। অমিতের কথা আমি জীবনে কোনোদিন ভুলতে পারিনি। এই যে আমি আজ নামজাদা লেখক হয়েছি, এর পেছনে কিন্তু আমার ছেলেবেলার অমিতের প্রেরণাটা অবশ্যই ছিল। আমরা দুজনকে দুজনে নানাভাবে প্রেরণা দিতাম। গ্রামের সঙ্গে সম্পর্ক চুকিয়ে আমি কলকাতায় চলে আসি। তারপর জীবন সংগ্রাম, সবশেষেই পুরোপুরি লেখক জীবন। কিন্তু কলকাতায় পাকাভাবে চলে এলেও আমার গ্রামের লোকেরা আমার সঙ্গে যোগাযোগ মোটামুটি রাখেন। আমি এখন নামী লেখক, এতে গ্রামের লোকেদেরই গর্ব।
অধীরদার সঙ্গেও মাঝে মাঝেই দেখা হয়। অধীরদা আমার এলাকাতেই থাকেন, কখনো বাস স্ট্যান্ডে, কখনো বাজারে, এসব জায়গাতেই মাঝে মাঝে অধীরদার সঙ্গে আমার দেখা হয়। আমার বাড়িও আসেন, নতুন বই বেরোলে এক কপি চেয়ে নিয়ে যান। অধীরদার মধ্যে দিয়ে আমি ছেলেবেলার মৃত বন্ধুর স্মৃতি বাঁচিয়ে রেখেছি। কুম্ভে গিয়ে ঈশ্বরের কৃপায় খুব একটা অসুবিধে হলো না। ট্রেনেই একদল বাঙালির সঙ্গে বেশ আলাপ হয়ে গেল। এদের মধ্যে একজন মুসাফির বলে আমায় চিনেও ফেললেন। তারপর যা হয় আর কি, নানা প্রশ্ন। আচ্ছা, কেদার বদ্রীতে যে সেই যে আশ্চর্য সাধু, যিনি নাকি খালি গায়ে সারা বছর ঠান্ডার মধ্যে তপস্যা করেছেন, তার ব্যাপারটা কি সত্যি? আচ্ছা, মানস সরোবরের খচ্চরের পিঠ থেকে পড়ে গিয়ে আপনি যেভাবে গুরুতর আহত হয়েছিলেন, তাতে বেঁচে উঠলেন কি করে? ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং শেষ প্রশ্ন, কুম্ভের ওপর বইতে আমাদের লেখা লিখবেন তো? সব প্রশ্নের জবাব দিয়ে হই হই করতে করতে সারা পথ যাওয়া গেল। অধীরদার বৌদি ওরাই একদম নিয়ে গেলেন ওনাদের ধর্মশালায়। ওরা থাকবেন, যতজনের জন্য বলা ছিল ততজন আসেননি, অঢেল জায়গা। অতএব আমাকেও বললেন, আপনিও চলুন দাদা। আমি বললাম, আমাকে বাদ দিন, সেবাশ্রমের সাধুরা দুঃখ পাবেন শেষ মুহূর্তে না গেলে। হরিদ্বারে নেমে অধীরদাকে বিদায় দিলাম, ওদের ঠিকানা দিয়ে দিলাম এবং নিয়েও নিলাম। কুম্ভের প্রধান স্নানের তখনও 3 দিন বাকি। সারা শহর জনারণ্যে পরিণত হয়েছে। সারি সারি তাঁবু পড়েছে, এক একটা আখড়ার সাধুরা এক একটা শিবির তৈরি করেছেন। তাঁদের পতাকা উড়ছে, প্রায়ই নানান ধরনের ধর্মীয় শোভাযাত্রা বেরোচ্ছে। আমি খুঁজে বেড়াচ্ছি সাধু, বিচিত্র সাধু, সংগ্রহ করছি তাঁদের জীবন কথা। কত হঠযোগী সাধুকে দেখলাম, মাটির নিচে ধ্যানস্থ হয়েছিলেন বেশ কিছুদিন, কেউ ঊর্ধ্ববাহু হয়ে তপস্যা করছেন, একজনকে দেখলাম এক পায়ে দাঁড়িয়ে আছেন 3 মাস। সেদিন ভোরে হরকি পেয়ারি ঘাটের কাছে যাচ্ছি, হঠাৎ দেখি কয়েকজন গাঁটটা গোট্টা সাধু ছুরি ঘোরাতে ঘোরাতে আসছেন আর বলছেন, দূর হটো, দূর হটো। সামনে যারা পড়ছে তারা বেধড়ক ছুরির বাড়ি খাচ্ছে। আমাকে ছুরি দিয়ে মারতেই আমি ছুরি আঁকড়ে ধরলাম, বললাম, খবরদার। সঙ্গে সঙ্গে গোটা 4 সাধু ঝাঁপিয়ে পড়লো আমার ওপর। আমার কাঁধের ঝোলাটা মাটিতে পড়ে গেল, এক ধাক্কায় আমিও মাটিতে পড়ে গেলাম। ছড়িদার সাধুদের পিছন পিছন ঘোড়ায় চেপে একজন সৌম্য দর্শন তরুণ সাধু আসছিলেন। তিনি তাড়াতাড়ি ঘোড়া থেকে নেমে আমায় তুললেন। আমার ডায়েরিটা পড়ে গিয়েছিল। তিনি সেটা তুলে 2-1 পাতা উল্টে আমার হাতে তুলে দিয়ে পরিষ্কার বাংলায় বললেন, আপনি বাঙালি? আমি উঠে দাঁড়িয়ে বললাম, আপনি কে? সাধু বললেন, আমার পরিচয় পরে দেব, আমি দুঃখিত, আমার লোকেরা বাড়াবাড়ি করে ফেলেছে। আপনি যদি কিছু মনে না করে আমার আখড়ায় আসেন, আমি বাধিত হব। আমি বললাম, কোথায় কোথায় আপনার আখড়া? সাধু বললেন, কঙ্খলে। ছোটে মহারাজের শিবির বললেই সবাই দেখিয়ে দেবে। আজ বিকেলে আপনার জন্য অপেক্ষা করব। আমার সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। ওই সাধুকে কোথায় দেখেছি বলে মনে হচ্ছে, অথচ মনে করতে পারছি না। কণ্ঠস্বরটা ভীষণ চেনা, কিন্তু দাড়ি, গোঁফ, জটার আড়ালে কি ছোটে মহারাজ? পরিষ্কার বাংলায় কথা বললেন। আমি তো সাধুদের নিয়েই লিখতে এসেছি। আমার তহবিলে একটা বিচিত্র সাধুর অভিজ্ঞতা জমা পড়লো, মনে মনে খুশি হলাম এজন্য। কঙ্খালে ছোটে মহারাজের আখড়া বলতে সবাই দেখিয়ে দিল। সারি সারি তাঁবু, সামনে তলোয়ার নিয়ে পাহারা দিচ্ছে 2 ভীম দর্শন সাধু। পরিচয় দিতেই আমাকে ওরা ছোটে মহারাজের কাছে নিয়ে গেলেন। মহারাজ খালি গায়ে একটা খাটিয়ার ওপর বসেছিলেন, পরনে গেরুয়া কৌপিন, এক মুখ দাড়ি, বয়স বড় 34-35 হবে, কিন্তু কণ্ঠস্বরটা এত পরিচিত। আমায় সাধুজি বাংলায় বললেন, আপনার নাম কি? সমীরণ রায়। কি করেন? লেখক। মুসাফির আমার ছদ্মনাম। বাড়ি কোথায়? গাইঘাটা, এখন কলকাতায় CIT বিল্ডিংসে থাকি। তোমাকে এক নজরেই চিনেছিলাম সমীরণ, তবু সন্দেহ ছিল, সেজন্য ডেকে পাঠিয়েছিলাম। তোমার 2-1 বইও আমি পড়েছি। কেমন আছো সমীরণ? আমি অবাক হয়ে বললাম, আপনাকে তো ঠিক। সাধু হেসে বললেন, তোমার ছোটবেলায় তো অমিতকে মনে পড়ে সমীরণ? সেই গায়েঘাটা স্কুল, আমাদের দিনগুলো, স্কুল পালিয়ে বনগাঁর মতিমহল সিনেমায় পথের পাঁচালী দেখতে যাওয়া,
মাটি কামড়ার জঙ্গলে পাখি শিকার আর সেই লিপিকা পত্রিকা পড়ে নাকি মনে? একটা বজ্রপাত হলেও আমি এতটা চমকাতাম না। এ কি বলছেন আপনি? অমিত তো মারা গেছে আজ থেকে 35 বছর আগে। সাধু হাসলেন। আশ্চর্য, এ তো অমিতেরই হাসি, এই কণ্ঠস্বর তো অমিতেরই। তাহলে কি এই সাধু অমিতের প্রেতাত্মা? সাধু বললেন, হ্যাঁ, আমি মারা গিয়েছিলাম এ কথা সত্যি, কিন্তু আমার আবার পুনর্জন্ম হয়। আমি জন্মাই সাহারানপুরের এক চাষি পরিবারে, কিন্তু জ্ঞান হওয়ার সাথে সাথে পূর্বজীবনের সমস্ত কথা আমার মনে পড়তে থাকে। এমনকি একদিন আমি নিজের কথা বলতে গিয়ে, নিজের মনে কথা বলতে গিয়ে দেখি আমি বাংলা কথাও বলতে পারছি। ফটো প্রিন্টিং এর সময় তুমি নিশ্চয়ই দেখেছো যে একসঙ্গে পুরোটা প্রিন্ট হয় না, একটু একটু করতে করতে কাগজের উপর ইমেজটা স্পষ্ট হয়ে যায়। যত বড় হতে থাকি পূর্বজন্মের কথাগুলো একটু একটু করে আমার ব্রেনের মধ্যে স্পষ্ট হতে থাকে। অবশেষে 15 বছর বয়স যখন, তখন একদিন আমার মনে সব পড়ে যায়। মনে পড়ে যায় আমার বৈমাত্রেয় দাদা অধীর কিভাবে নিরাময়ের নামে আমাকে খুন করেছে। আপনাকে মানে অমিত খুন হয়েছিল বলছেন কি? তা নয় তো কি, হাসপাতালে নিয়ে যাবার নাম করে আনলেও অধীরদা আমাকে হাসপাতালে ভর্তি করেনি, বাড়িতেই রেখে দেয়। মাকে বোঝায় হাসপাতালে সিট পাওয়া যাচ্ছে না, পাড়ার এক হাতুড়ে ডাক্তারকে নিয়ে লোক দেখানো চিকিৎসা করে। আমি খিদের জ্বালায় চেঁচাতাম, আমার পথ্য জুটতো না। মা মাঝে মাঝে আসতো আমায় দেখতে, কান্নাকাটি করে ফিরে যেত। মা তার গয়না বিক্রি করে অধীরদার কাছে টাকা তুলে দিয়েছিল চিকিৎসার জন্য, কিন্তু দাদা সব টাকা খেয়ে ফেলে। এইভাবে আমার মৃত্যু হয়। দাদা চেয়েছিল আমি মারা গেলেই সমস্ত সম্পত্তির মালিক হবে সে। আমার মৃত্যুর পর আমার অসুখের বাবদ মোটা টাকা খরচা হয়েছে এই কথা বলে দাদা মার কাছ থেকে সম্পত্তির একটা অংশ নামমাত্র টাকায় লিখিয়ে নেয়। এরপর মাকে বাকি অংশ লিখে দেবার জন্য ক্রমাগত প্রলোভন দেখাতে থাকে। অবশেষে রোগে শোকে মায়েরও মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর আমি আবার জন্ম নিই সাহারানপুরে। 16 বছর বয়সে আমি যখন প্রথম আমার পূর্বজন্মের ছবিটা চোখের সামনে দেখতে পেলাম, তখন প্রতিশোধ নেবার স্পৃহায় আমি কলকাতার ট্রেনে চেপে বসলাম। কিন্তু সেই ট্রেনে গঙ্গাসাগর যাচ্ছিলেন বারে মহারাজ। ইনি নিমবার্গ সম্প্রদায়ের সন্ন্যাসী, বছরের বেশিরভাগ সময় উত্তরকাশী থাকেন। আমার সঙ্গে পরিচয় হতে আমাকে তাঁর ভালো লেগে যায়। আমি সমস্ত সংকল্প ত্যাগ করে তাঁর সঙ্গে গঙ্গাসাগর যাই, সেখানেই আমার দীক্ষা। তারপর থেকে প্রায় 20 বছর ধরে আমি সন্ন্যাসীর জীবন যাপন করছি। সম্প্রতি বরে মহারাজ দেহ রেখেছেন, আমি মঠের অধিপতি, কিন্তু এত বছর পরেও আমার পূর্বজন্মের কথা মনে পড়ে সমীরণ। বিশেষ করে দুর্গার কথা, বিমানের কথা। দুর্গা কি করছে এখন? আমি বললাম রেলে চাকরি করে, আর অধীরদার সঙ্গে দেখা হয়। আমি বলে বসলাম, হয় এই তো অধীরদা সঙ্গে একসঙ্গেই কুম্ভে এসেছে। অধীরদা এসেছে? হ্যাঁ, অধীরদা আর বৌদি দুজনেই। আমি যখন মারা যাই তখন অধীরদা বিয়ে করেনি, বৌদিকে দেখিনি আমি। সমীরণ, অধীরদাকে আমার কাছে নিয়ে আসতে পারো? আমি বললাম, নিয়ে আসবো। কেন বলেছিলাম এখন আমার খুব অনুতাপ হয় সেজন্য। পরদিনই অধীরদা ও বৌদিকে বলেছিলাম এক বিচিত্র সাধুর সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিতে চাই। বাঙালি না, তবে ভালো বাংলা বলেন। তুমি কি করে চিনলে? আমার কাজ তো সাধুদের সঙ্গে মেলামেশা। আমি সেদিনই অধীরদাকে নিয়ে ছোটে মহারাজের আখড়ার দিকে এলাম। আমার সেই সময় একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল, তাই থাকতে পারিনি। হয়তো কিছুক্ষণ থাকতাম, কিন্তু শুনলাম মহারাজ ধ্যানে বসেছেন, 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। অধীরদা ও বৌদিকে বসিয়ে আমি চলে এসেছিলাম। খুব ভয় ভয় কেটেছিল রাতটা। কাজটা কি ঠিক করেছি কি ঠিক? একেবারে বাঘের মুখে ছেড়ে দিয়ে এসেছি তাঁদের। পরদিন ভোরবেলা অধীরদার কাছে যেতেই অধীরদা বললেন, খুব ভালো লোক সাধু মহারাজ, মনে হলো কতদিনের চেনা। হাসিটা দেখে কি বলবো ভাই সমীরণ, মনে হচ্ছিল ঠিক যেন অমিত। বৌদি বললেন, আমি তো অমিত ঠাকুরপোকে দেখিনি, কিন্তু মনে হচ্ছিল খুব আপনার লোক। আমি তো দীক্ষা নেবার জন্য তৈরি। সাধু মহারাজ বলেছেন 14 তারিখ ভোরে পুণ্যকুম্ভে স্নান করিয়ে দীক্ষা দেবেন। তুমিও চলো না ভাই, সাধু মহারাজের সঙ্গে গেলে স্নানেরও কোনো অসুবিধা হবে না।
আমার কোথায় যেন খটকা লাগছিল, মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে, ভয়ানক একটা কিছু। আমি বলেছিলাম, অধীরদা, কাল রাতে আমি চলে আসবো আপনাদের ওখানে, আমিও থাকবো আপনাদের সঙ্গে। আর একটা কথা বলি অধীরদা, অনেক সাধুর সঙ্গে মিশে আমার এই ধারণা হয়েছে যে সব সাধুই কিন্তু সাধু নয়, তাদের মধ্যে অনেক ভণ্ড সাধুও আছেন। তারা নানা ম্যাজিকের সাহায্যে নানা মিথ্যে কথা বলে ধাপ্পা দিয়ে আমাদের প্রতারিত করে। আপনি সত্যি করে বলুন তো অধীরদা, ছোটে মহারাজের মধ্যে তেমন কিছু কি দেখেছেন যাতে তাকে প্রতারক বলে মনে হতে পারে? অধীরদা বললেন, না তো, আমার তো খুব ভালো লেগেছে ওকে, ঠিক ছোট ভাইয়ের মতো। এমন কি হতে পারে যে ছোটে মহারাজ আমাদেরই পরিচিতের মধ্যে কেউ সাধু হয়ে বেরিয়ে গিয়েছে? না সমীরণ, আমার জানাশোনার মধ্যে কেউ সাধু হয়নি। তুমি এ কথা কেন বলছো? না না, এমনি আমি বললাম। পূর্ণ কুম্ভে স্নানের দিন শেষ রাতে আমরা বেরিয়েছি। আমাকে দেখে ছোটে মহারাজ অবাক, বললেন, তুমিও যাবে নাকি? আমি বললাম, হ্যাঁ। তোমাকে বলে রাখি সমীরণ, তুমি এসো না। কেন? বিপদ হতে পারে। কিসের বিপদ? এত মানুষ, এত ভিড়, কুম্ভে দুর্ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু নয়। না, আমি যাব। অধীরদা আমার সঙ্গে এসেছেন, তার নিরাপত্তা আমারও দেখা দরকার। ছোটে মহারাজ হেসে উঠলেন। আমি বললাম, সত্যি কথা বলুন, কে আপনি? ছোটে মহারাজ আমার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকালেন। সে দৃষ্টি দেখে আমি শিউরে উঠলাম। প্রচন্ড ভিড়ের মধ্যে পায়ে পায়ে আমরা এগিয়ে চলেছি। ব্রিজের মুখে এসে শুনলাম রাস্তা বন্ধ। রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে আছি, সামনে ছোটে মহারাজ, সঙ্গে প্রচুর শিষ্য, তার মধ্যে অধীরদা, বৌদি ও আমি, পেছনে অসংখ্য মানুষ। হঠাৎ শুনলাম রাস্তা খুলে দিয়েছে। এগোতে যাব, হঠাৎ দেখি ছোটে মহারাজের ৩-৪ জন শিষ্য অধীরদা আর বৌদিকে দিল এক ধাক্কা। সেই প্রচন্ড ধাক্কায় তারা পড়ে গেল মাটিতে। তারপর পেছন থেকে হুড়মুড় করে বাঁধ ভাঙা বন্যার মতন একটা চাপ এলো। সামনের আরো কিছু লোক মাটিতে পড়ে গেল। এক প্রচন্ড ধাক্কায় আমিও ছিটকে পড়েছিলাম, কিন্তু কি যেন একটা বলিষ্ঠ হাতে আমায় ধরে ফেললো। ছোটে মহারাজের গলার স্বর, বলেছিলাম না, আর বেরিও না। আজ বড় ভয়ানক দিন। উন্মুক্ত জনতা প্রাণ ভয় পালাতে যাচ্ছে, ধাক্কা এড়াতে যাচ্ছে, কিন্তু আবার প্রচন্ড ধাক্কায় মাটিতে পড়ে যাচ্ছে। তাদের দেহের উপর দিয়ে চলে যাচ্ছে হাজার হাজার মানুষ। গঙ্গা মাই কি জয়! সেই প্রবল বাহু আমাকে ডানা দিয়ে আড়াল করা পাখির শাবকের মতন নিরাপদ জায়গায় নিয়ে এলো। আমি বললাম, অধীরদা কোথায়, বৌদি কোথায়? ছোটে মহারাজ বললেন, কুম্ভে স্নান করতে এসে মৃত্যু হলে তাঁদের অক্ষয় স্বর্গবাস হয়। তাহলে আমায় বাঁচালেন কেন? উত্তর হলো, তুমি যে আমার বন্ধু সমীরণ, যাও, কাছেই ব্রহ্মকুণ্ড, তুমি স্নান করে এসো। ছোটে মহারাজ ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। সেদিন 200 মানুষের মৃতদেহর ভিড়ে অধীরদা আর বৌদির মৃতদেহ আমি শনাক্ত করেছিলাম। এক নিমেষের মধ্যে সমস্ত কিছু ঘটে গেল। এর জন্য না আমি প্রস্তুত ছিলাম না। পরদিন আমি ছুটে গিয়েছিলাম ছোটে মহারাজের আখড়ায়। গিয়ে দেখি শিবির নেই। শুনলাম পুণ্য স্নান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ছোটে মহারাজ তার শিষ্যদের নিয়ে হিমালয়ের দিকে চলে গিয়েছেন। তাহলে শুনলে তো ছোট বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? নিশ্চয়ই ভালো। অবশ্যই কমেন্ট করুন। আর বাংলাদেশ থেকে যারা শুনছেন তাদেরকে অনেক অনেক প্রণাম এবং ধন্যবাদ। ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। আর গরমে নিজের যত্ন নেওয়ার জন্য জাম, জামরুল, তরমুজ একটু বেশি করে খাবেন। বারবার বলছি, পেটের দিকেও খেয়াল রাখবেন। এখন জলের থেকে অনেক রোগ হচ্ছে, তাই জলটা যদি ফুটিয়ে ছেঁকে খান সেটাও অনেক ভালো। তাহলে আজকে এই অবধি থাক। দেখা হবে সামনের সপ্তাহের রবিবার। আজ তবে আসি।